জাতীয় সংসদ নির্বাচনে ইসির সামনে অনেক চ্যালেঞ্জ। মাঠে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনের কার্যক্রম শুরু। আরও জানিয়ে দিচ্ছি, বাইরে মতবিরোধী, ভেতরে ভোটের প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। নির্বাচন ব্যবস্থা সংস্কারে আইন সংশোধন ও বাস্তবায়ন, রাজনৈতিক ঐক্যবদ্ধ তৈরি, অদৃশ্য চাপ মুক্তি, নির্বাচন অনুষ্ঠান, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা, প্রশাসন পুনর্গঠন, প্রশাসনিক কারসাজি, পেশিশক্তি বা টাকার খেলা নিয়ন্ত্রণ, পোস্টাল ব্যালট, প্রবাসীদের ভোট গ্রহণ, সচ্ছল নির্বাচন অনুষ্ঠানে রিটার্নিং অফিসার নির্ধারণ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, ইসিকে দলীয় প্রভাবমুক্ত করা। নির্বাচন কমিশনের ইসির সামনে অনেক চ্যালেঞ্জ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসিকে অত্যন্ত ডজনখানেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। এর মধ্যেও নির্বাচন ব্যবস্থা সংস্কার, আইন সংশোধন ও বাস্তবায়ন, রাজনৈতিক ঐক্যমত্য তৈরি, অদৃশ্য চাপ মুক্তি, নির্বাচন অনুষ্ঠান, সব দলে অংশগ্রহণ নিশ্চিত করা, প্রশাসন পুনর্গঠন, প্রশাসনিক কারসাজি, পেশিশক্তি বা টাকার খেলা নিয়ন্ত্রণ, পোস্টাল ব্যালট, প্রবাসীদের ভোট গ্রহণ, স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে রিটার্নিং অফিসার নির্ধারণ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও ইসিকে দলীয় প্রভাবমুক্ত করাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া অপতন্য ছাড়াও এবং অপায়ের প্রভাব ইসিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করছেন কেউ কেউ। এদিকে নির্বাচন কমিশনে অতি আস্থা ফেরানোর তাগিদ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া সব ভায়োলেন্সের বিষয়ে নির্বাচন কমিশনকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তারা। রবিবার সংলাপ থেকে এমন পরামর্শ এসেছে। সংলাপে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, এ নির্বাচন বড় চ্যালেঞ্জ ও অর্জনের বিষয় হচ্ছে সফলভাবে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা। দেশের জন্য এটা ট্রানজিশন। বাংলাদেশ কোনো দিকে তার নির্ভর করছে তার নির্বাচনের উপর। 70-এর নির্বাচন যেমন টার্নিং পয়েন্ট ছিল, এবারে নির্বাচনও তেমনি। তিনি বলেন, ইসিকে উচ্চ নৈতিক মানদণ্ডে দেখতে চাইবে মানুষ। একটি দৃষ্টান্তমূলক নির্বাচন প্রত্যাশা করছে তারা। কর্মকর্তাদের ক্ষমতায়ন ও দক্ষ করতে হবে যেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এবারের নির্বাচন প্রতিনিধিতামূলক হবে। গত 15 বছরে ভায়োলেন্সের স্বাভাবিক ঘটনা হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন কবির বলেন, এবারের নির্বাচনে 80% ক্যাম্পেইন বলে স্লোগান মিডিয়া, অনলাইনে। এর জন্য ইসি কতটুকু প্রস্তুত? মিথ্যা তথ্য, অপতন্য, এআই জেনারেটরের তথ্য আসবে। নির্বাচনে আগে অনেক উত্তেজনা করবে স্লোগান মিডিয়া। এর ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্বাচন কমিশনকে কৌশল হাতে রাখতে হবে। সংলাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের উপর আস্থা নেই, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। এমন চ্যালেঞ্জটি পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন সিইসি। বিশ্বাসযোগ্য ভোটার তালিকা প্রস্তুতির সঠিক ব্যবহার এবং আচরণবিধি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএ নাসিরউদ্দিন বলেন, যারা নির্বাচনের স্বাভাবিক প্রতিক্রিয়া নস্যাৎ করতে চায় তারা সর্বশক্তি প্রয়োগ করবে। পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জের বিষয়ে তিনি বললেন, আমাদের প্রস্তুত ব্যর্থ হবে না। যে কোনো সময় হ্যাকিং হতে পারে, তবে পরিস্থিতিতে করণীয় কি? তিনি বললেন, যদি তারা সাবটার অ্যাটাক করে মেলওয়্যার ঢুকিয়ে দেন, সেখানে বাংলাদেশ ব্যাংকের নিরাপদ না, সেখানে আমার পোস্টাল ব্যালট কতটুকু সেভ করতে হবে। তাই পোস্টাল ব্যালট কি কি চ্যালেঞ্জ আসতে পারে তা বের করার নির্দেশ দিয়েছে সিইসি। তিনি বলেন, আইডি সাপোর্টেড পোস্টাল ব্যালট দিয়ে বিবর্তন করতে পারে। এটা নিয়ে পরের দিন বিতর্ক হতে পারে, আরো প্রশ্ন উঠতে পারে, এটা আমরা জানি। তবে তারা আমাকে আশ্বস্ত করছেন যে ব্যবস্থা নেবেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক ও অ্যাক্টিং জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও শৈলকুপা উপজেলা বিএনপির সদস্য বাবু জয়ন্ত কুমার কুণ্ডু এবং কেন্দ্রীয় কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস। এছাড়া জামায়াতের ইসলামী প্রার্থী শৈলকুপা উপজেলা আমির এএসএম মতিউর রহমান। এ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে দলটির উপজেলা সভাপতি আলহাজ রায়হান উদ্দিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়া গণ অধিকার পরিষদ ও এনসিপি থেকে কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। বিএনপির বাবু জয়ন্ত কুমার কুণ্ডু বলেন, শৈলকুপার প্রধান সদস্য সামাজিক কোন্দল নির্বাচন হলে এগুলোতে বন্ধ করা হবে। সেই সঙ্গে সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত করে মডেল শৈলকুপা হিসাবে রূপান্তর করা হবে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, শৈলকুপার সব নাগরিক সমস্যার সমাধান করা হবে। কৃষক দল নেতা ওসমান আলী বিশ্বাস
বিশ্বাস বলেন, দল মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। এলাকায় সব ধরনের সমস্যা দূর করতে পারবো বলে আমি বিশ্বাস করি। জামায়াতের প্রার্থী আলহাজ অধ্যাপক ASM মতিউর রহমান বলেন, গ্রামের কাঁচা রাস্তা পাকা করা সহ সামাজিক শান্তি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। ইসলাম আন্দোলনের সম্ভবত প্রার্থী আলহাজ রায়হান উদ্দিন বলেন, আমাদের নির্বাচনী অঙ্গীকার হলো দেশের মানুষকে খুন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসবাদী অভিশাপ থেকে স্থায়ীভাবে মুক্ত করা। পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন নতুন ভবনে কার্যক্রম শুরু করছে। আজ বুধবার থেকে বাংলাদেশ হাই কমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়ে কার্যক্রম চালু করছে। ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের ইসলামাবাদ। হাই কমিশনের নতুন ঠিকানা হলো বাংলাদেশ হাই কমিশন ইসলামাবাদ, ব্লক 15, রাস্তা নং 33, ডিপ্লোম্যাট এনক্লেভ, ইসলামাবাদ 44,000। আজ থেকে হাই কমিশনারের কনসুলার সার্ভিস সহ সকল সেবা উপর উল্লেখিত ঠিকানা থেকে দেওয়া হচ্ছে বলে এ বার্তা জানানো হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিক্রিয়া এবং সংসদ নির্বাচনে PR সংখ্যাপাতিত্ব প্রতিনিধিত্ব পদ্ধতি ইস্যুতে 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এখনো জিয়ল। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রশ্ন এ ধরনের ঐক্য দৃশ্যমান। এমনকি PR ও জুলাই সনদ মোটা দাগে এই দুটি ইস্যুতে বাইরে মতবিরোধী থাকলেও বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, NCP ও চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের বাংলাদেশ সহ সংশ্লিষ্ট দেশগুলোতে চলছে ভোটের প্রস্তুতি। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন এবং ইতিমধ্যে দলে প্রার্থী বাছাই শুরু করেছেন বিএনপি। চলছে অক্টোবরের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে দলটিতে প্রস্তুতি চলছে। নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে সম্মাননা ও যুগ্মপথ আন্দোলনের শরিকদের আসন ছাড়া এবং মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করতেও কাজ করছে বিএনপি। জুলাই সনদকে আইডি ভিত্তি করে সেটির ভিত্তিতে নির্বাচন এবং সংসদের উভয় পক্ষে PR পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেও জামায়াত ইতিমধ্যে অর্ধশত আসনের দলের সম্ভবত প্রার্থীর নাম ঘোষণা করছেন। ঘোষিত প্রার্থীর বেশিরভাগ নিজ এলাকায় গণসংযোগও করছেন। খোদ দলটির আমির ডক্টর শফিকুল রহমানও কিছুদিন আগে রাতে নিজ দায়িত্ব নির্বাচন আসনে জুম্মার নামাজ শেষে এলাকায় মুসলিমদের সঙ্গে কুশল বিনিময় করছেন। চরমনাই পীরের ইসলামী আন্দোলনের সম্ভবত প্রার্থীরা প্রায় প্রতিদিনই নিজ নিজ আসনে রীতিমতো ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। দলীয় প্রতীক হাত পাখা নিয়ে মিছিল করে ভোট চাচ্ছেন। মঙ্গলবারও ঢাকা 7 আসনে প্রচারণা চালিয়েছেন দলটির ঘোষিত প্রার্থী আলহাজ আব্দুর রহমান। তিনি দলের কেন্দ্রীয় কৃষক ও শ্রম বিষয়ক সম্পাদক। অন্যদিকে NCPর ডাকসুর সাবেক VP নূর হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ ও জোনায়েদ শাকিল গণসংহত আন্দোলন সহ অন্য দলগুলোর সম্মত প্রার্থীরাও নিজ নির্বাচিত এলাকায় গণসংযোগ শুরু করেছেন। NCP নেতা সার্জিস আলম পঞ্চনগরে নিজ এলাকায় কয়েকদিন ধরে গণসংযোগ করছেন। গণসংহত আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ ফারুক হাসান ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় ভোটের প্রচারণা ব্যস্ত। বিএনপির সম্ভবত প্রার্থীরাও নির্বাচন সামনে রেখে ঢাকা সহ সারা দেশে নানান কৌশলে প্রচারণা চালাচ্ছেন। নিয়মিত গণসংযোগ, পথসভা, সমাবেশও করছেন তারা। রাজনীতির আসনগুলোতে এলাকাবাসীকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে পোস্টার লাগিয়েছেন দলের সম্মত প্রার্থীরা। এবার দুর্গাপূজায় অনুদান দেওয়া সহ স্থায়ী মণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। অন্যান্য দলের নেতারাও নির্বাচন সামনে রেখে মণ্ডপ পরিদর্শন গিয়ে সংখ্যালঘুদের কাছে টানার চেষ্টা করছেন। ভেতরে প্রায় পুরোদমে ভোটের প্রস্তুতি চললেও জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান ও সেটির ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান সংসদের উচ্চ ও নিম্ন উভয় পক্ষে PR পদ্ধতি নির্বাচন সহ 5 দফা দাবিতে মঙ্গলবার নতুন করে 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন জামায়াত ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। বাইরে মতবিরোধী থাকলেও দলগুলোর ভোটের প্রস্তুতি বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে এখন নির্বাচনী আমেজ চলছে। সব প্রার্থী সম্ভবত প্রার্থী এবং জনগণ সংযোগ করছেন। গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে। PR পদ্ধতিতে নির্বাচনের দাবিতে 6টি দলের দ্বিতীয় দফার আন্দোলনে কর্মসূচি ঘোষণার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, PR পদ্ধতির মাধ্যমে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। কখনো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, এটা বিভিন্ন দেশে দেখা গেছে। তিনি বলেন, দেশের মানুষ PR পদ্ধতির বিপক্ষে। এটা জরিপে 96% মানুষের PR পদ্ধতি সম্পর্কে ধারণা নেই বলে জেনেছেন। PR পদ্ধতি ও জুলাই সনদ ইস্যুতে নতুন করে কর্মসূচি ঘোষণা উপলক্ষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, এই আন্দোলনের মধ্য দিয়ে সরকার প্রধানের
প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সরকার প্রধান এতে সাড়া দিয়ে জামায়াতকে বৈঠকে ডাকতে সেখানে দলের যুক্তি উপস্থাপন করা হবে। আলোচনার টেবিলে এ বিষয়ে এক নিবন্ধি হতে পারে সে সুযোগ রয়েছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্য পৌঁছাতে আগামী শনি ও রবিবার রাজনৈতিক দল জোটগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কে আইন ও সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে গত 27 সেপ্টেম্বর বৈঠকে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের সম্ভবত উপায় সম্পর্কে সরকারের কাছে একাধিক সুপারিশ উপস্থাপন করবে। বিএনপিতে চলছে প্রার্থী বাছাই। সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপির নীতি নির্ধারণ করা প্রথমে নজর দিয়েছেন দলের অভ্যন্তরীণ বিরোধপূর্ণ আসন বা এলাকাগুলোর দিকে। যেসব আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশিত সংখ্যা বেশি সেসব স্থানে বিরোধ মেটাতে দলের স্থায়ী কমিটির কয়েকজন নেতাকে বিভাগভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তার দলের এক প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে আসক্ত ভিত্তিক সম্ভাব্যত প্রার্থীর গুলশানের কার্যালয়ে একত্রে ডেকে কথা বলেন প্রয়োজন নির্দেশনা দিয়েছেন। মধ্য সেপ্টেম্বর থেকে একই কার্যক্রম শুরু করেছেন বিএনপি। ইতিমধ্যে বরিশাল, কুমিল্লা, রাজশাহী অঞ্চলের বেশ কিছু অঞ্চলে সম্ভাব্য প্রার্থীর সঙ্গে বিএনপির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ও সাংগঠনিক নেতারাও কথা বলছেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজশাহী ও রংপুর বিভাগ এবং ডক্টর এজেড.এম জাহিদ হোসেনকে বরিশাল ও কুমিল্লা বিভাগের অভ্যন্তরীণ বিরোধপূর্ণ আসনগুলোতে দলীয় মনোনয়ন প্রত্যাশিতের সঙ্গে কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির কাছে 18টি আসন চায় 12 দলীয় জোট, 8টি আসন চেয়েছে সমমনা জোটে। এর অংশ হিসেবে বিএনপির অন্যতম মিত্র জোট 12 দলীয় জোট সোমবার বিএনপির কাছে একটি তালিকা দিয়েছে। এতে আগামী নির্বাচনে 18টি আসন ছাড় পেয়েছে 12টি দলীয় জোট। 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশের এফডিসির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ইত্তেফাকে বলেন, 12 দলীয় জোটের পক্ষ থেকে 18টি আসন চাওয়া হয়েছে। এর মধ্যে 2018 সালের নির্বাচন যেই আসনগুলোতে আমাদের জোটের শরিক দলগুলোকে ছাড় দেওয়া হয়েছিল সেগুলো রয়েছে, সঙ্গে নতুন কিছু আসন রয়েছে। অন্যদিকে বিএনপির আরেক মিত্র জোট জাতীয়তাবাদী সমমনা জোট ও বিএনপির কাছে প্রার্থী তালিকা দিয়েছে। গত শনিবার দেওয়া এই তালিকায় বিএনপির কাছে 8টি আসন চেয়ে এই জোটের প্রধান ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ইত্তেফাকে বলেন, আমরা আমাদের তালিকা দিয়েছি, এখন সেটি বিএনপির বিবেচনার বিষয়। বিএনপির মিত্র দল এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ অব ইত্তেফাকে জানান, তার দলের কাছে এখন পর্যন্ত কোনো তালিকা চায়নি বিএনপি। তবে এলডিপি দলের মহাসচিব মোহাম্মদ রেদওয়ান আহমেদের নেতৃত্বে 7 জনের একটি কমিটি করে দিয়েছেন। আসন দিয়ে আলোচনার জন্য এই কমিটি বিএনপির সঙ্গে কথা বলবে। বিএনপির এই দলটি মিত্র দল জোট সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিউ ইয়র্কে সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে। এর মধ্যে মিত্র দল জোটগুলোর সঙ্গে আসন্ন সমঝোতার আলোচনা শুরু করবে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।